মাধবী, আজ এতগুলো বছর পরেও কি তোমার সেই নদীর সপ্তম সিঁড়ির ঘাটটার কথা মনে আছে? যে ঘাটে দাঁড়িয়ে তোমাকে কথা দিয়েছিলাম একদিন না একদিন ঠিক ফিরে আসবো। না, এটা কিছুতেই হতে পারে না। অরুণ, রাত নামলে টফিটুনসের দুনিয়া জেগে যায়। মাসিমা, এত সকালে আপনি এখানে? শরীর ঠিকঠাক আছে তো আপনার? মুখটাও তো ফ্যাকাশে লাগছে কেন? চিঠির শেষে নাম লেখা অরুণ। কে অরুণ? যাকে আজ থেকে ঠিক 30 বছর আগে হারিয়েছিলাম। 30 বছর আগে? কেন, কি হয়েছিল তার? মারা গিয়েছিলেন? না মারা গিয়েছিল না বেঁচে ছিল সেটাও আমি জানি না হরিপদ। হঠাৎ করে গায়েব হয়ে গেল? হ্যাঁ, আজ থেকে 30 বছর আগে ঠিক এমনই এক ভরা পূর্ণিমার রাতে নীরবে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে। তারপর আর কোনো দিন ফেরেনি, কোনো খোঁজও পাওয়া যায়নি। কিন্তু এই চিঠির তারিখ তো স্পষ্ট দেখাচ্ছে গতকাল রাতের, আর গতকাল রাতেও কিন্তু ক্যালেন্ডারে পূর্ণিমায় ছিল। ঠিক সেই কারণেই তো আমি এত ভয় পেয়েছি বঙ্কিম। এটা সাধারণ কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। বলেন কি মাসিমা, আরো আছে? এগুলো সব কার চিঠি? গত 3টে পূর্ণিমা ধরে ঠিক একইভাবে আমার দরজার গোড়ায় একটা করে চিঠি এসে জমা হচ্ছে। 3 মাস ধরে আপনার বাড়িতে এই ভূতের ডাকঘর চলছে, আর আপনি আজকে এসে আমাদের বলছেন? হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম এলাকার কোনো দুষ্টু ছেলে বা কেউ আমার পুরনো ক্ষতটা নতুন করে খুঁচিয়ে মজা করছে, তাই কোনো গুরুত্ব দিতে চাইনি। আর গতকাল রাতের চিঠিটা পাওয়ার পর তোমার মনোভাব বদলালো কেন? কারণ গত রাতে আমি শুধু চিঠি পাইনি বঙ্কিম, আমি দরজার ওপাশে চিঠির লেখককেও নিজের চোখে দেখেছি। কাকে দেখলে? ঠিক 30 বছর আগে যে অরুণ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সেই একই অরুণ, একটুও বদলায়নি, এক ফোঁটাও বয়স বাড়েনি তার। প্রথম চিঠিটা এসেছিল 3 মাস আগে, তারপরেরটা তার পরের মাসে। বঙ্কিম, তুমি আগে প্রথম চিঠিটা পড়ে দেখো। মাধবী, শিউলি গাছটার নিচে তুমি যে লাল ফিতেটা হারিয়ে ফেলেছিলে মনে আছে? সেটা সেদিন আমি পেয়েছিলাম, পরম যত্নে আজ এতদিন পর আজও আমার কাছেই রাখা আছে। আর এই দ্বিতীয় চিঠিটাই লেখা আমাদের গ্রামের নদীর ঘাটের সেই সপ্তম সিঁড়িতে আমরা দুজন পাথর দিয়ে আমাদের নাম লিখেছিলাম, মনে আছে মাধবী? সেই দাগ আজও মোছেনি। আর শেষ চিঠি, মাধবী, অনেক দূরে ছিলাম, এবার আমার ফেরার সময় হয়েছে,
আমি ফিরে আসছি। আগামী পূর্ণিমা রাতে আমাদের দীর্ঘ 30 বছরের এই অপেক্ষা শেষ হবে। বঙ্কিম, সেই ছোটবেলায় শিউলি গাছের নিচে লাল ফিতে হারানোর গল্পটা অরুণ ছাড়া এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষ জানতো না। আর ওই নদীর ঘাটের সপ্তম সিঁড়ির গোপন কথা তো শুধু আমার আর অরুণের মধ্যেই ছিল। অন্য কারো পক্ষে তো এসব জানা কোনোভাবেই সম্ভব নয়। কিরে বঙ্কিম, এত গুতোচ্ছিস কি ওখানে? কি পেলি ডাক্তার মধ্যে? ভূতের হাতের ছাপ নাকি? না হরিপদ, ছাপটা ভূতের নয়, এটা শুকিয়ে যাওয়া কাঁচা কাদা। আরে দূর বেটা, কাদা আসবে কোত্থেকে? খামগুলো তো দেখাই যাচ্ছে, একেবারে শুকনো খটখটে কাগজ। এতে কাদা আসবে কিভাবে? খাম শুকনো হলেও এই কালো দাগটার ভেতর এখনো একদম নদীর স্যাঁতস্যাঁতে কাঁচা কাদার বোটকা গন্ধ লেগে আছে হরিপদ। যেন কিছুক্ষণ আগেই নদী গর্ভ থেকে কেউ চিঠিগুলো তুলে এনেছে। মাধবীলতার মুখ আতঙ্কে ফ্যাকাশে হয়ে ওঠে। অন্যদিকে বঙ্কিম টেবিলের কোণে রাখা অরুণের পুরনো ডায়েরিটি তুলে নেয়। চিঠিগুলোর লেখা আর ডায়েরির পাতার হাতের লেখা পাশাপাশি রেখে সে গভীর মনোযোগে পর্যবেক্ষণ করতে থাকে। অক্ষরের গড়ন ও টানের স্পষ্ট মিল চোখে পড়লেও বঙ্কিম কোনো তাড়াহুড়ো করে না। শান্ত ও নিস্তব্ধ থেকে প্রতিটি অক্ষর সূক্ষ্মভাবে মিলিয়ে দেখতে থাকে। বঙ্কিম, কি দেখছো তুমি অমন করে? হাতের লেখা কি অরুণেরই? কিছু তো বলো। হাতের লেখা দেখে পুরোপুরি নিশ্চিত হওয়া এখনই সম্ভব নয় মাসিমা। 30 বছরের ব্যবধানে মানুষের হাতের টানে কিছুটা বদল আসা স্বাভাবিক। আবার কেউ নিখুঁত অনুকরণ করলেও এমনটা হতে পারে। তবে একটা ব্যাপার খুব পরিষ্কার হরিপদ, চিঠিগুলো যেই পাঠিয়ে থাকুক না কেন, তার মূল উদ্দেশ্য আমাদের ভয় দেখানো নয়, বরং সে ছক কষে আমাদের নদীর ঘাটের দিকে টেনে নিয়ে যেতে চাইছে। এই ভর দুপুরে শিউলি ফুল? মাথা খারাপ নাকি তোমার অরুণ? দুপুরবেলা শিউলি গাছ থেকে ফুল ঝরে নাকি কোথাও? ঝরে না তো কি হয়েছে? হ্যাঁ, একজন মহারানী যদি রোজ কুড়েমি করে সকালবেলা ঘুম থেকে উঠতেই না পারে, তবে তার জন্য এই ফুলগুলোকে অন্তত দুপুর পর্যন্ত অপেক্ষা করতে বাধ্য হতেই হবে। আর মাত্র 3টা দিন মাধবী। তারপর তারপর তো তুমি ওই দূরের অচেনা শহরে চলে যাবে। হ্যাঁ, কিন্তু সেটা তো মাত্র 1টা বছরের জন্য। পড়াশোনা আর কাজটা গুছিয়ে নিলেই আবার ছুটি পাবো। বড় শহরের কত চোখ ধাঁধানো আলো, কত ব্যস্ততা। গিয়ে যদি আমার কথা আর মনেই না থাকে, যদি একদম ভুলে যাও আমাকে। সত্যি যদি কোনোদিন ভুলে যাই মাধবী, তবে এই নদীর ঘাটে এসে আমাদের নিজেদের হাতে লেখা ওই সপ্তম সিঁড়ির অ যোগ ম চিহ্নটার কাছে দাঁড়িয়ে আমার নামটা পাথর দিয়ে চেঁচে মুছে দিও। আর এই 1 বছরের কথা বলে যদি তোমার 2 বছর লেগে যায়, যদি আরো বেশি সময় লেগে যায়, তবুও আমি আসব, ঠিক সময় করে ফিরে আসব। আর যদি যদি সত্যি সত্যি 30টা বছর পার হয়ে যায় অরুণ, তাহলে আমার জন্য এই নদীর ঘাটে বসে জীবনের এই 30টা বছর অকারণ নষ্ট করো না মাধবী। এসব কি বলছো তুমি অরুণ? বাস্তবতা তো বুঝতে হবে। ভালোবাসা যদি খাঁটি হয়, সত্যি হয়, সে যে কোনো উপায়ে ঠিক তোমার কাছে ফিরে আসবে। কিন্তু কোনো কারণে যদি সে আর কোনোদিনই না ফিরতে পারে, তবে তার সেই না ফেরার অন্ধকারটা যেন তোমার বাকি জীবনটাকে সাথে টেনে নিয়ে না যায়। থাক, অত একগাদা দর্শন আর জ্ঞান আমাকে দিতে হবে না। নিজের চরকায় তেল দাও দেখি আগে। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। ফিরে এসে প্রথমে তোমার একগাদা মিষ্টি বকুনি খাবো, কেমন? হ্যাঁ,
খুব বকবো, দিন রাত বকে কান ঝালাপালা করে দেবো। তাহলে অন্তত সেই বকুনিটা সহ্য করার জন্য হলেও আমাকে যেভাবেই হোক ফিরে আসতে হবে। আরে ফিতেটা উড়ে গেল তো। তুমি বসো, আমি চট করে ওটা নিয়ে আসছি। আরে ভাই অরুণ, ভোর 6টার কিন্তু মাত্র একটা বাস। তুই যেভাবে টিমে তালে গোছাচ্ছে সকালের বাসটা মিস করবি নিশ্চিত। তুই ভাবিস না তো, আমি ঠিক উঠে পড়ব। আর ভুল করে আমি যদি ঘুমিয়েও পড়ি, তুই এসে টেনে হেঁচড়ে আমাকে ঘুম থেকে তুলে দিবি, বুঝেছিস? মুখে তো বলছিস, কিন্তু যাকে এ গায়ে একা ফেলে শহরে যাচ্ছিস সেই মাধবীর কথা ভাবতে ভাবতে চোখ দুটো আদৌ এক মুহূর্তের জন্য এক করতে পারবি তো ভাই? এই কে রে ওখানে? এই অরুণ, কে এলো রে? অরুণ, এই মুহূর্তে নদীর ঘাটে চলে এসো। আমি খুব বড় বিপদে পড়েছি। দয়া করে কাউকে কিছু বলবে না, একাই এসো। মাধবী। বাইরে তো এই কাউকে দেখতে পেলাম না রে। ভূত নাকি? চিঠিতে কি লেখা রে অরু? অরু, এটা কি মাধবীরই হাতের লেখা? বাহ্যিকভাবে দেখলে মনে হচ্ছে এটা মাধবীরই হাতের লেখা। মনে হচ্ছে মানে এটা কি? নিজের প্রেমিকার হাতের লেখা নিজে চিনতে পারছিস না? লেখা এক হলেও মাধবী আমাকে কখনো অরুণ লিখে চিঠি শুরু করে না আকাশ। সে আমাকে হয় তুমি বলে, নয়তো অন্য কোনো নামে ডাকে। নাম ধরে লেখাটা একদম অস্বাভাবিক। বলিস কি রে? তাহলে এটা নির্ঘাত অন্য কারো কারসাজি। ভয় লাগছে রে অরুণ। এত রাতে কে আর কেন এমন চিঠি পাঠাবে, তাও আর মাধবীর নাম করে? আমিও সেটাই জানতে চাই। কিন্তু যেই পাঠাক না কেন, যদি সত্যি সত্যি মাধবী নদীর ঘাটে বিপদে পড়ে থাকে, তাই আমি কোনো ঝুঁকি নিতে পারছি না। দাঁড়া দাঁড়া, আমিও তোর সাথে আসছি, দুজনে মিলেই যাচ্ছি। আরে এখন আবার টেবিলে বসে কি হাবি যাবি লিখছিস? হ্যাঁ, নদীর ঘাটে যাবি বললি না? আকাশ, তুই আমার ভাইয়ের মতো। শোন, যদি ভোরের আলো ফোটার আগে আমি এই ঘরে ফিরে না আসি, তবে কাল সকালে এই বাক্সটা সোজাসুজি গিয়ে মাধবীর হাতে দিবি। তার আগে যেন কেউ এটা স্পর্শ না করে। এই এই তুই এসব কি আবল তাবল বলছিস রে অরুণ? তোর কি হয়েছে? হ্যাঁ, ভয় দেখাচ্ছিস কেন আমাকে এরকম করে? আমার কেবলই ওই পুরনো নদীর ঘাটটার ভয়াল রূপটার কথা মনে পড়ছে রে আকাশ। সেই পুরনো ভয়াবহ গল্পটার কথা। হ্যাঁ, তুই হেমাঙ্গিনীর কথা বলছিস? হ্যাঁ, সেই অভিশপ্ত লোকগাথা। চল, দেরি করা যাবে না। অরুণ, মাধবী, মাধবী, কোথায় তুমি? ও অরু, অরু ভাই, আমার ওদিকে যাস না। আমার মন ভালো ঠেকছে না। চল চল, এখান থেকে ফিরে যাই। অরু অরু অরু, চল চল। অরুণ, আমি এখানে, শিগগিরই এসো। না, ও মাধবী,
ওকে ওই অন্ধকারে রেখে আমি যেতে পারবো না। মাধবী, তুমি এত রাতে এখানে একা কি বলছো? কি হয়েছে তোমার? দাঁড়া অরুণ, নিচে নামবি না। ওরে ওরে, আগে নাম ধরে তো ডাক। ওকে তোর দিকে সোজা ফিরে তাকাতে বল আগে। মাধবী, আমার দিকে ফিরে তাকাও, আমার দিকে তাকাও মাধবী। অরুণ, অরুণ! অরুণ, অরুণ কোথায় তোমরা? অরুণ! শোন বঙ্কিম, বিকেল থাকতে থাকতে তোর যা দেখার দেখে তোরই তদন্ত শেষ কর ভাই। সন্ধ্যার আলো আধার নামার পর কিন্তু আমার চরিত্রে একটা বিরাট বড় পরিবর্তন আসে। তাই নাকি? কিন্তু কি এমন মহৎ পরিবর্তন ঘটে তোর চরিত্রে, বল দেখি হরিপদ। আরে আর বলিস না, সূর্য ডুবলেই আমার ভেতরে থাকা সমস্ত সাহস ওই এক মুহূর্তেই শরীর ছেড়ে সোজাসুজি বাড়ি চলে যায়। তখন আমাকে 1000 টাকা দিলেও এ ঘাটে পাবি না। আরে বঙ্কিম, আরে বাবারে, এই চিঠির কথাগুলো তো দেখি হুবহু সত্যি রে। সেই 30 বছর আগের অরুণ যোগ মাধবী লেখাটা আজও কিন্তু পাথরের বুকে একই রকম রয়ে গেছে। হেমা, হেমা কে রে বঙ্কিম? অরুণের সাথে বা মাধবী মাসির সাথে এই হেমা নামে কি কারোর কি কোনো সম্পর্ক আছে? বঙ্কিম, ও পাশে দেখ, ওটা কে রে বঙ্কিম? যদি সত্যিই মাসিমাকে এই ঘাটে টেনে আনতে চাও, তবে আমাকে হঠাৎ এভাবে এখান থেকে ফিরে যেতে ইশারা করছো কেন? এটা এটা কোথায় পেলি রে বঙ্কিম? কতকাল পর আবার এই অভিশপ্ত বস্তুটা সামনে এলো। নদীর ঘাটে সেই রহস্যময় সপ্তম সিঁড়ির পাথরের ফাটল থেকে এটা পেয়েছি নিবারণ কাকা। হেমাঙ্গিনী, আমার জ্যৈষ্ঠ মাসে হারিয়ে যাওয়া সেই হেমাঙ্গিনী বুড়ি। আজ থেকে ঠিক 60 বছর আগের ঘটনা রে বঙ্কিম। এই গ্রামের এক কালো অধ্যায়। এই প্রতিশ্রুতিতেই বাধা পড়েছিল হেমাঙ্গিনীর পুরো জীবন। শহর থেকে ফেরার সেই মিছে আশায় নদীর ঘাটে দিন গোনা শুরু হলো তার। দিন গড়িয়ে বছর কাটে, বদলে যায় ঋতু, শুধু বদলায় না হেমাঙ্গিনীর সেই অবিচল অপেক্ষা। হেমারে, ফিরে এসেছি। অবশেষে সেই কুয়াশা ঘেরা মায়াবী রাতে এলো ডাক, আর সেই ডাকেই নদীর অতলে চিরতলে মিলিয়ে গেল এক অপেক্ষার গল্প। পরদিন সকালে ওই সপ্তম সিঁড়ির কাছেই তার ওই নিথর দেহটা ভেসে উঠেছিল। কিন্তু সেই অভিশপ্ত রাতের পর থেকে আজ পর্যন্ত এই গ্রামের পূর্ণিমা রাতের নদী ঘাট যেন এক মায়াজাল হয়ে রইল। মায়াজাল? কি বলতে চাইছো নিবারণ কাকা? যে মানুষটা তার জীবনে কাউকে খুব ব্যাকুলভাবে হারিয়েছে,
নদীর সেই ঘাট পূর্ণিমার রাতে তাকে সেই প্রিয় মানুষের গলায় মিষ্টি সুরে ডাক দেয়। কখনো মৃত মায়ের রূপ নিয়ে, কখনো নিজের স্বামীর কণ্ঠে, কখনো কখনো বুভুক্ষু সন্তানের কান্নায়, আবার কখনো হেমাঙ্গিনীর মতো ছলনাময়ী প্রেমিকের বেশে। কিন্তু নদী তো আর নিজে ডেকে রূপ নিতে পারে না কাকা। নদী নয়, ডাকার কাজটা আসলে অন্য কেউ করছে, তাই তো? হ্যাঁ রে বঙ্কিম, লোকগাথার গ্রামের বুড়োরা তো তাই বলে। হেমাঙ্গিনী নিজেই এখন নদীর জল হয়ে ঘুরে বেড়ায়। যে মানুষের স্মৃতির গভীরে ঢোকে, তার জীবন সবচেয়ে দুর্বল, আবেগপ্রবণ, এই সব জায়গাটা খুঁজে বার করে এনে আঘাত আনে। কিন্তু এত কিছুর মধ্যেও একটা মারাত্মক নিয়ম আছে, যা সেও ভাঙতে পারে না। কি সেই নিয়ম কাকা? সে তোমাকে বা কাউকে নিজের শক্তিতে জোর করে জলে টেনে ফেলে দিতে পারবে না। শিকারকে নিজের ইচ্ছেতে, নিজ দায়িত্বে সেই নদীর অভিশপ্ত সিঁড়ি পার হতে হবে, তবেই তার খেলা সফল হবে। তাই 3টে ছক কষা চিঠি, তাই সেই চেনা কণ্ঠের ব্যাকুল ডাক, আর তাই মাসিমাকে ভুলিয়ে নদীর ঘাটে টেনে আনার জন্য অরুণের অবিকল ওই চেহারা। তার মানে বঙ্কিম, আজ থেকে 30 বছর আগের সেই কাল রাতে অরুণকেও ঠিক এইভাবেই মাধবী মাসিমার কণ্ঠ শোনানো হয়েছিল। মাধবী মাসিমার রূপ দেখিয়েই সে রাতে তাকে ঘাটের সমস্ত সিঁড়িতে নামানো হয়েছিল। হতেও পারে হরিপদ, অসম্ভব কিছু নয়। আর ঠিক 30 বছর পর সেই একই ফাঁদ পাতা হয়েছে মাধবীলতার জন্য। অরুণের রূপ দেখিয়ে তাকে জলে নামানোর ছক। সবকিছু হিসাব মিললেও কাকা, এখানে একটা বড় রকমের সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। কিসের সমস্যা রে বঙ্কিম? আজ বিকেলে নদীর ঘাটে দাঁড়িয়ে আমি কিন্তু নিজ চোখে সেই অরুণকে জলের প্রতিবিম্বে দেখেছি। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, সে আমাকে নদীর ঘাটের দিকে একটাবারও ডাকেনি, বরং দুহাত নেড়ে ব্যাকুল হয়ে বারবার আমাকে ওখান থেকে দূরে ফিরে যেতে বলছিল। দাঁড়া বঙ্কিম, তোদেরকে আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা জানানো হয়নি। কি কথা নিবারণ কাকা? 30 বছর আগের সেই ভয়ালো রাতে নদীর ঘাটে কিন্তু তরুণ একা ছিল না, তার সাথে আরও একজন সঙ্গী উপস্থিত ছিল। অরুণের সাথে আর একজন ছিল? কে রে বঙ্কিম, কে ছিল সে? আকাশ, অরুণের শৈশবের সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু অরুণের নিখোঁজ হওয়ার পর তো আকাশের নাম কোথাও শুনিনি। সে কোথায়? শুনবি কিভাবে? সেই বিভীষিকাময় রাতের পরদিনই আকাশও হঠাৎ করে চিরতরে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। কেউ আর তার খোঁজ রাখেনি। সে এখন কোথায় থাকে? তার কোনো ঠিকানা আপনি জানেন কাকা? পাশের বাজারের ওপারে যে গ্রামটা আছে, সেখানে তার মামা বাড়ি ছিল। যদি বেঁচে থাকে তবে এখনো হয়তো সেখানেই পাবি তাকে। আমরা আপনার কাছে আজ থেকে 30 বছর আগের সেই কাল রাতের ঘটনা আর আপনার বন্ধু অরুণ সম্পর্কে সত্যটা জানতে এসেছি আকাশবাবু। অরুণ, এতগুলো বছর পর আজ আবার নতুন করে কেন সেই অভিশপ্ত নাম তুলে আমাকে যন্ত্রণা দিচ্ছেন আপনারা? এগুলো তো সে নীলচে খাম। তবে কি আবার সেই নরক নতুন করে শুরু হয়েছে? হ্যাঁ, আবার শুরু হয়েছে, কিন্তু এবার শিকার মাধবীলতা। আপনি বলুন আকাশবাবু, 30 বছর আগের সেই রাতে ঘাটে সপ্তম শ্রেণীতে আপনি ঠিক কি দেখেছিলেন? আমি সেদিন ওকে বাঁচাতে পারিনি। আমার চোখের সামনে সব শেষ হয়ে গেল। না, তুমি মাধবী নও। তুমি যেই হও না কেন, আমার মাধবীর রূপ ধরে আমাকে এভাবে ভাওতা দিতে পারবে না। চিনেও ফেললে? কিন্তু জেনেও তো এত দূরে এই মৃত্যুর মুখে নিজেই হেঁটে চলে এলে অরুণ। অরুণ, পালা পালা, এখান থেকে পালিয়ে যা। আরু, পালা।
আমি যদি আর কোনোদিন ফিরে না আসি, তবে এই বাক্সটা তুই নিজ হাতে মাধবীকে গিয়ে দিবি। ওকে বলবি আমি বিশ্বস্ত ছিলাম। আমি একজন কাপুরুষের মতো নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে এসেছিলাম। আমি আমার সেরা বন্ধুকে মরতে দেখেও কিচ্ছু করতে পারিনি। কিন্তু সেই ধাতব বাক্সটা, অরুণ তো আপনাকে সেটা মাধবীলতাকে দেওয়ার দায়িত্ব দিয়েছিল, আপনি দেননি কেন? আমি বাক্সটা আঁকড়ে ধরে পরদিন মাধবীর দরজায় গিয়ে দেখি চারপাশের মানুষ কুৎসিত রটনা রটাচ্ছে। কেউ বলছে অরুণ অন্য মেয়ের সাথে শহরে পালিয়েছে, কেউ বা অপদেবতার ভয় দেখাচ্ছে। সবাই অরুণের নামে এই কলঙ্ক লেপে দিচ্ছিল। দাদু, তুমি অন্তত সত্যিটা সবাইকে বলতে পারবে। এভাবে চুপ করে পালিয়ে এলে কেন? আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম হরিপদ। ভয়ে কলিজা শুকিয়ে গিয়েছিল। ভেবেছিলাম সত্য বললে মানুষ আমাকেই পাগল বা খুনি ভাববে, তাই সাহস হারিয়ে ফেলেছিলাম। তাহলে অরুণের দেওয়া সেই স্মৃতিভরা বাক্সটার কি করলেন আপনি? মাধবীলতার বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা সেই পুরনো শিউলি গাছটার গোড়ায় গভীর গর্ত খুঁড়ে বাক্সটা মাটির নিচে পুঁতে রেখে এসেছিলাম। শিউলি গাছের নিচে কেন পুঁততে গেলেন? ওদের স্মৃতি জড়ানো গাছের নিচে বাক্সটা পুঁতে রেখেছিলাম। ভেবেছিলাম সাহস পেলে মাধবীকে ফেরত দেব, কিন্তু দীর্ঘ 30 বছরেও আমার আর সেই সাহসটুকু হলো না। আপনার এই ভয় আর কাপুরুষতার জন্যই দীর্ঘ 30টা বছর ধরে দুটো নিষ্পাপ মানুষের ভালোবাসার সত্যটা এই মাটির নিচে চাপা পড়ে রইল দাদু। মাধবী মাসিমা সারাটা জীবন অরুণের ফেরার মিথ্যা আশায় তিল তিল করে নিজেকে শেষ করলেন। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, অপরাধ করেছি, কিন্তু বঙ্কিম, তুমি শিউলি গাছের নিচ থেকে বাক্সটা বের করে মাধবীর হাতে তুলে দিও, যেন অরুণের ওপর জমা দীর্ঘ 30 বছরের মিথ্যা কলঙ্কটা মুছে যায়। মাসিমা, আজ থেকে 30 বছর আগে অরুণ কাকা যখন তোমার নামটা কোথাও লিখতো, তুমি কি কখনো তার লেখার সেই বিশেষ একটা অভ্যাসের দিকে খেয়াল করেছিলে? কিসের অভ্যাস বঙ্কিম? অরুণের হাতের লেখা তো বেশ স্পষ্ট আর সোজা ছিল। খুব ভালো করে দেখুন মাসিমা, এই যে অরুণের পুরনো ডায়েরির প্রতিটা পাতায় মাধবী নামটা লেখা আছে, সেখানে প্রতিবার ধক্ষটার নিচের দিকে একটা সূক্ষ্ম, খুব সূক্ষ্ম বিশেষ বাঁকানো টান রয়েছে। এটা ছিল তার সহজাত লেখার শৈলী, কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল করে দেখুন, এই নতুন 3টে চিঠির কোনোটাতেই কিন্তু ধয়ের নিচে সেই বিশেষ টানটা নেই। বঙ্কিম, আরে সত্যি তো, একেবারে মোক্ষম জিনিস ধরেছিস ভাই। হাতের লেখা জাল হরিপদ। চিঠিগুলোতে লেখা শিউলি গাছে ফিতে হারানো আর ওই নদীর ঘাটে 7ম সিঁড়ির কথাগুলো নকল করা স্মৃতি। তবে এত নিখুঁতভাবে তোমাকে আর অরুণ কাকাকে এই যে নদিয়ার চিঠি দিয়ে নাচাচ্ছে, সেই মানুষ বা সত্তাটা কিন্তু মোটেও কাল্পনিক নয়। তবে কি নিবারণ কাকার সেই লোকগাথার কথাটাই সত্যি বঙ্কিম? হেমাঙ্গিনী আমাকে এভাবে অরুণের নাম করে নিজের দিকে টেনে আনছে? হতেও পারে মাসিমা, হেমাঙ্গিনী সেই অভিশপ্ত শক্তি হয়তো নদীর ওপার থেকে খেলা খেলছে। তবে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার আগে আমার কাছে আরো কয়েকটা জটিল প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া ভীষণ দরকার। কিসের উত্তর বাবা? সেই সত্তাটা তোমার আর অরুণের একান্ত ব্যক্তিগত স্মৃতির এত গভীরের খবর জানলো কিভাবে? লাল ফিতে আর 7ম সিঁড়ির গোপন গল্প তো শুধু তোমার আর অরুণের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তাই না? বঙ্কিম, নিঝুম রাতে দরজার ওই ডাকবাক্সে কে শব্দ করলো রে? মাধবী,
আগামী পূর্ণিমায় আমার রূপ ও মিষ্টি কণ্ঠে কেউ এসে কাছে ডাকলেও ভুল করে দরজা খুলো না। ওপার থেকে আমি সত্যি এলে তোমাকে কাছে টানবো না, জ্যান্ত জীবনের বুকেই ফিরিয়ে দেব। ইতি অরুণ। বঙ্কিম, এটাও কি তবে ওই হেমাঙ্গিনীর নতুন কোনো মায়াজাল কিংবা বৈষয়িক চাল, নাকি অন্য কিছু? তুমি কাছে এলে কেন সময় থেমে যায়, না বলা এই কথাগুলো তোমাকেই বলতে চাই। শুধু তুমি রবে আমার প্রতিটা অনুভবে, সবকিছু বদলে গেলেও তুমি রবে ভালোবেসে। তোমার সাথে একটু দেখা, পাশাপাশি হাঁটা, ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো গল্প হয়ে থাকা। ব্যস্ত শহর, হাজার মানুষ, তবু চোখ খোঁজে তোমায়। দিনের শেষে ক্লান্তি ভুলে শান্তি খুঁজি তোমায়। কিছু অনুভূতি থাকে যা মুখে বলা যায় না, তুমি সামনে এলে কেন চোখ ফেরানো যায় না। শুধু তুমি রবে আমার প্রতিটা অনুভবে, সবকিছু বদলে গেলেও তুমি রবে ভালোবেসে। হাজার কিছু বদলে যাক এই শহর, তোমার জন্য এই হৃদয়ে থাকবে একটা ঘর। শুধু এটুকু জানি, আমি তোমায় চাই আমার গল্পে। তুমি কাছে এলে কেন সময় থেমে যায়, সবকিছু বদলে গেলেও শুধু তুমি রবে। ভিডিওর নাম কুসুমলতা। যারা যারা উত্তর দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে বেছে নিয়েছি। পায়েল মণ্ডল, মুর্শিদাবাদ, লালবাগ; শিরিন, পুরানা পল্টন, ঢাকা, বাংলাদেশ; পাখি, খুলনা, বাংলাদেশ; মন্দিরা হাউলি, লক্ষণপুর, নস্করপাড়া; আশা দাস, বাংলাদেশ; শুক্লা ঘোষ, শ্রীরামপুর; চন্দনা মাইতি, পূর্ব মেদিনীপুর; টিনা, ইন্ডিয়া; সঙ্গীতা দাস, সিঙ্গুর; ববিতা বসাক, কেষ্টপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ। আজকের প্রশ্ন: মাধবীলতা কত বছর ধরে অরুণের জন্য অপেক্ষা করেছিল? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান এবং সঠিক উত্তরের সাথে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।